আচ্ছা, এই ভিডিওতে আমরা যা দেখবো তা হচ্ছে লাস্ট ক্লাসে ম্যাডাম এরকম একটা গ্রাফ বোর্ডে আঁকাইছিল। তো এই গ্রাফটা কি আর এই গ্রাফটা আমরা কেন পড়বো এটা আমাদের জানতে হবে। সো বেসিক্যালি এটা হচ্ছে কনজিউমার্স ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিসের গ্রাফ। তো কনজিউমার্স ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিসের গ্রাফ আমরা কেন পড়বো? বিকজ we can get the equilibrium point by using this, by analyzing this graph. এই গ্রাফ দিয়ে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট আইডেন্টিফাই করতে পারবো। এখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট কী জিনিস আর কেন এটা আমার জানতে হবে। বিকজ ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইনফ্লুয়েন্সেস কনজিউমার্স বিহেভিয়ার অ্যান্ড প্রিফারেন্সেস। আমি একজন কনজিউমার, আমি কোন গুডস বেশি খাবো, কোন গুডস কম খাবো, তো এই ডিসিশন আমি কিসের ভিত্তিতে নিব? ইকুইলিব্রিয়াম পয়েন্টের ভিত্তিতে নিব। তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমার বিহেভিয়ার এবং প্রিফারেন্সেসকে কী করবে? ইনফ্লুয়েন্স করবে, প্রভাবিত করবে। দ্যাটস ওয়াই আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট জানতে হবে। এখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট জিনিসটা কী? ইকুইলিব্রিয়াম পয়েন্ট জিনিসটা হচ্ছে ওয়ার কনজিউমার্স গেইন হাইয়েস্ট অথবা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্যাটিসফ্যাকশন। এই যে গ্রাফ, এই গ্রাফের যে পয়েন্টগুলো দেখতেছস, এই সবগুলা পয়েন্টই হচ্ছে এক একটা কম্বিনেশন রিপ্রেজেন্ট করতেছে। কারণ আমরা গত ভিডিওতে দেখছি যে এই যে বাজেট কার্ভ বা বাজেট লাইনের উপর যে বিন্দুগুলো এক একটা কম্বিনেশন, দুইটা গুডসের কম্বিনেশনকে রিপ্রেজেন্ট করতেছে। তো এখন এই কম্বিনেশনে আমার ইনকাম জড়িত আছে, আমার গুডসের প্রাইস জড়িত আছে। সো এই সব কিছু মিলাইয়াই আমার স্যাটিসফ্যাকশন নির্ভর করে। তো এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমি সর্বোচ্চ লেভেলে স্যাটিসফ্যাকশন পাবো। তারপর হচ্ছে হোয়ার কনজিউমার ডাজন্ট ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ে অফ এক্সপেন্ডিচার। আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসার পর আমি আমার এক্সপেন্ডিচারের ওয়ে বা আমি এক্সপেন্ডিচারের পদ্ধতি, ইকুইলিব্রিয়ামে পয়েন্টে আসার পরে আমি আমার কনজিউমার হিসেবে আমি আমার এক্সপেন্ডিচারের যে পদ্ধতি, আমি বেশি খরচ করবো না কম খরচ করব, সেই বিহেভিয়ার এটা আমি চেঞ্জ করবো না ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসার পরে। কারণ ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে একটা স্টেবল পয়েন্ট ওয়ার হি ডিরাইভস ম্যাক্সিমাম ইউটিলিটি উইথ হিজ লিমিটেড ইনকাম। ইকোনমিক্সে মানুষ যতই বড় লোক হোক না কেন, তার ইনকাম হচ্ছে লিমিটেড অ্যান্ড গিভেন প্রাইস অফ দ্য গুডস। আমি আমার লিমিটেড ইনকাম এবং গুডসের গিভেন প্রাইস দিয়া সর্বোচ্চ লেভেলের ইউটিলিটি গেইন করতে পারতেছি ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে। সো বেসিক্যালি এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যে পয়েন্টে আমি সর্বোচ্চ লেভেলের ইউটিলিটি গেইন করতে পারতেছি। এখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করার আমার দুটো কন্ডিশন দরকার। কন্ডিশনসগুলো কি? কন্ডিশনসগুলো হচ্ছে, প্রথম কন্ডিশন, দ্য স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ অ্যান্ড দ্য স্লোপ অফ বাজেট কার্ভ সমান হবে। তার মানে কি? এই যে আরএমএস এক্স ওয়াই অথবা মার্জিনাল ইউটিলিটি অফ এক্স আর মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই এর রেশিও, আর এক্স এবং ওয়াই এর প্রাইস রেশিও, এই দুইটা সমান হলে এই কার্ভটা বা মানে এই পোর্শনটা আর এই পোর্শনটা কোনটা কী রিপ্রেজেন্ট করে? এটা আমার ইনডিফারেন্স কার্ভের আইসি স্লোপ রিপ্রেজেন্ট করে, আর এটা আমার বাজেট কার্ভের স্লোপ রিপ্রেজেন্ট করে। তো আইসি কার্ভের স্লোপ বাজেট কার্ভের স্লোপ সমান হতে হবে, বেসিক্যালি এটাই হচ্ছে মেন কথা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কম্বিনেশনস মাস্ট বি অ্যাটেইনেবল অ্যান্ড আইসি ইজ ট্যানজেন্ট টু দ্য বাজেট লাইন। ঠিক আছে, আইসি কার্ভ, ঠিক আছে, এই যে আইসি কার্ভ আছে না, আইসি কার্ভ, এই আইসি কার্ভগুলো আমার বাজেট কার্ভের উপর ট্যানজেন্ট হইতে হবে। মানে যে বিন্দুতে ছেদ করবে সে বিন্দু থেকে যদি আমার 90 ডিগ্রি কোণ আঁকা যায়, ট্যানজেন্ট মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ আঁকা যায়, তাহলে ওই বিন্দু আমার কন্ডিশনের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি ক্লিয়ার একটা ফটো দেখি। তো এটা হচ্ছে সেই কী কয় কনজিউমার্স ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিসের গ্রাফ। ঠিক আছে, গুড এ গুড বি। তো এটা হচ্ছে আমার প্রথম আইসি 1, এটা হচ্ছে আমার দ্বিতীয় আইসি 2, এটা হচ্ছে তৃতীয়, মানে তিনটা হচ্ছে আইসি কার্ভ লিখলাম, আর এটা হচ্ছে এবি হচ্ছে আমার বাজেট কনস্ট্রেন্ট। সিম্পলি বোঝা যাইতেছে। তো এ বিন্দু এ বিন্দু এ বিন্দু এ বিন্দু এ বিন্দু, এখন এই 5টা বিন্দুর মধ্যে কোন বিন্দুটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে কোনটা? এটাই আমার মানে এই গ্রাফ বোঝানোর মেন আলোচ্য বিষয়। তার আগে দুইটা বেসিক জিনিস দিয়ে নিই। দুইটা বেসিক জিনিসের মধ্যে একটা হচ্ছে যে আমরা হায়ার ম্যাথে পড়ছিলাম যে একটি রেখা অপর একটি রেখাকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে রেখাদ্বয়ের ঢালদ্বয় সমান হয়। ঠিক আছে, এখন রেখাদ্বয় আমার সরল রেখা বক্ররেখাও ছেদ করতে পারে, বক্ররেখা ছেদ করতে পারে, সরল রেখা ছেদ করতে পারে। এই জন্য জাস্ট এখানে রেখা বলা হয়েছে, বইয়েও ওই রেখাই বলা ছিল।
তো দুইটা রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে তাদের ঢাল সমান হয়, ঠিক আছে, জাস্ট ওই বিন্দুতে ঢাল সমান হয়। এটা হচ্ছে আমার একটা বেসিক্স। আরেকটা বেসিক্স হচ্ছে বেসিক্যালি ইনডিফারেন্স কার্ভের যেই প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স লাস্ট ক্লাসে ম্যাডাম পড়াইছিল, সেটা ছিল যে হায়ার ইনডিফারেন্স কার্ভ রিপ্রেজেন্টস হায়ার স্যাটিসফ্যাকশন, লোয়ার ইনডিফারেন্স কার্ভ রিপ্রেজেন্টস লোয়ার স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, এই দুটো জিনিস আগে একটু বলে রাখলাম হালকা কইরা। সো যেটা যেখানে ছিলাম যে এফ, সি, ই, ডি আর এই জি, এই পাঁচটা বিন্দুর মধ্যে কোন বিন্দুটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে। তো ইকুইলিব্রিয়াম পয়েন্টের প্রথম শর্ত ছিল, না একটা শর্ত ছিল, যে শর্তে বলা হয়েছিল যে কম্বিনেশনস মাস্ট বি অ্যাটেইনেবল। এখন এই যে আমার এফ, এই যে এফ পয়েন্টে, এই এফ পয়েন্টে কিন্তু আমার অ্যাটেইনেবল না। অ্যাটেনেবল পয়েন্ট কোনগুলা? অ্যাটেনেবল পয়েন্ট হচ্ছে যে এই যে একটা বাজেট কার্ভ, এই বাজেট কার্ভের ভিতরে যে এরিয়াটা, এই এরিয়ার ভিতরে যেই বিন্দুগুলো আছে এগুলো হচ্ছে আমার অ্যাটেনেবল বিন্দু। সি অ্যাটেনেবল, ই অ্যাটেনেবল, ডি অ্যাটেনেবল, জি অ্যাটেনেবল। কিন্তু এফ আমার অ্যাটেনেবল না। এফ আমার সর্বোচ্চ লেভেলের ইউটিলিটি দিবে, কিন্তু আমার কনজিউমার এফ কনজিউমই করতে পারবে না, কারণ এফ হচ্ছে তার আওতার বাইরে, তার বাজেটের বাইরে। সাপোজ আমি গরিব মানুষ, আমি টয়োটা গাড়ি চালাতে পারবো, কিন্তু রোলস রয়েস আমার সবচেয়ে বেশি ইউটিলিটি দিবে, কিন্তু রোলস রয়েস চালানোর মতো বা কেনার মতো সামর্থ্য আমার নাই। সো রোলস রয়েস থেকে তো আমি কোনো স্যাটিসফ্যাকশন পাবো না। তাহলে এই এফ বিন্দু আগে বাদ। এখন হচ্ছে সি, জি, ডি আর ই। ওকে, এখন যদি জি বিন্দু নিয়ে একটু বলি, জি বিন্দুটা অ্যাটেনেবল, কারণ এটা হচ্ছে আমার বাজেট কার্ভের রেঞ্জের ভিতরে পড়ছে, অ্যাটেনেবল। কিন্তু সেখানে আরেকটা শর্ত বলা হয়েছিল, যে এই যে এখানে শর্ত বলা হয়েছিল যে স্লোপ অফ আইসি, একটা কি স্লোপ অফ আইসি, স্লোপ অফ বাজেট কার্ভ সমান হইতে হবে। একটা হচ্ছে আইসি ইজ ট্যানজেন্ট টু বাজেট লাইন, আইসি ইজ ট্যানজেন্ট টু বাজেট লাইন। এখন আইসি ট্যানজেন্টের বাজেট লাইনের মানে আইসি যদি আমার বাজেট লাইনের ট্যানজেন্ট হইতে হয় অবশ্যই একটা আরেকটারে ছেদ করতে হবে। এখন যদি ছেদ না করে তাহলে তো আমার ট্যানজেন্ট হওয়া সম্ভব না। সাপোজ এই জি বিন্দুতে আমার আইসি কার্ভ এই যে বাজেট কনস্ট্যান্টকে ছেদ করতেছে না, সো এই বিন্দুতে তো আমি কোনো ট্যানজেন্ট পাইতেছি না। সো এই কারণে জিইও আমার জি বিন্দু আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হওয়ার যোগ্যতা রাখে না। এখন রইল কি সিডি আর ই, ঠিক আছে। এখন সি আর ডি আমার আইসি ওয়ান কার্ভের অন্তর্ভুক্ত, এই যে আইসি ওয়ান কার্ভের মধ্যে পড়ছে সি আর ডি। আবার আইসি টু এর মধ্যে পড়ছে হচ্ছে আমার ই বিন্দু। এখন সি আর ডি বিন্দু কী কাহিনী? সি আর ডি বিন্দু দেখ, সি বিন্দুতে, ডি বিন্দুতে, ই বিন্দুতে, সব বিন্দুতেই আমার তোর এই যে স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ আর স্লোপ অফ বাজেট কার্ভ সমান। কারণ এই যে একটা শর্ত লিখছিলাম এখানে, একটি রেখা অপর একটি রেখাকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে রেখাটার ঢাল সমান। এই যে এই বিন্দুতে আইসি এবিকে সমর্থন করছে, এই কারণে এবি এর ঢাল আর এই আইসি এর ঢাল, আইসি ওয়ানের ঢাল সমান। সেম কারণে এই যে ডি বিন্দুতেও আমার আইসি ওয়ান আর এই যে এবি বাজেট কনস্ট্যান্টের ঢাল সমান। সেম কারণে ই এর ক্ষেত্রেও তাই। এখন সি ডি ই প্রথম শর্ত সমর্থন করতেছে। দ্বিতীয় শর্তে কী বলা হয়েছিল যে কম্বিনেশনস মাস্ট বি অ্যাটেনেবল অ্যান্ড আইসি ট্যানজেন্ট টু বাজেট লাইন। কম্বিনেশন সবগুলোই অ্যাটেনেবল, ঠিক আছে, সি ডি ই সবগুলোই অ্যাটেনেবল। আবার সি থেকে আমরা একটা 90 ডিগ্রি ট্যানজেন্ট আঁকতে পারি, ই থেকেও আমরা 90 ডিগ্রি ট্যানজেন্ট আঁকতে পারি, ডি থেকেও আমরা 90 ডিগ্রি ট্যানজেন্ট আঁকতে পারি। তার কারণে এটা দ্বিতীয় শর্তকেও সমর্থন করতেছে। কিন্তু এখন একটু ফোকাস দিস, এখন এই কথাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন সিডিই এর মধ্যে সবগুলাই কিন্তু আমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট নিতে পারবো না। ইকুইলিব্রিয়াম পয়েন্ট হতে পারে মাত্র একটা, কারণ আমার স্টেবিলিটি থাকতে হবে একটা পরিস্থিতিতে, সব পরিস্থিতিতে তো আমি স্টেবিলিটি অর্জন করতে পারবো না। তাহলে কোনটা নিব? ইকুইলিব্রিয়াম পয়েন্ট হইতে হলে আমাকে ওই বিন্দুতে সর্বোচ্চ লেভেলের স্যাটিসফ্যাকশন গেইন করতে হবে। কিন্তু হায়ার আইসি রিপ্রেজেন্টস হায়ার স্যাটিসফ্যাকশন, লোয়ার আইসি রিপ্রেজেন্টস লোয়ার স্যাটিসফ্যাকশন। সি বিন্দু হচ্ছে আইসি ওয়ানের উপরে, ই বিন্দু হচ্ছে আইসি টু এর উপরে। এখন আইসি টু হচ্ছে উপরে, আইসি ওয়ান হচ্ছে নিচে। আইসি টু আমার সর্বোচ্চ লেভেল, যেহেতু আইসি ওয়ানের উপরে, সেহেতু আইসি টু আমাকে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন দিবে, ঠিক আছে। আর আইসি ওয়ান আমাকে লোয়ার স্যাটিসফ্যাকশন দিবে।
এখন সি আর ডি আমার লোয়ার স্যাটিসফ্যাকশন রিপ্রেজেন্ট করা কার্ভের উপরে অবস্থিত। এখন এটা যদি সি আর ডি যদি আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়, তাহলে তো এই লোয়ার স্যাটিসফ্যাকশন রিপ্রেজেন্ট করে সে তো আর ইকুইলিব্রিয়াম পয়েন্ট হইতে পারবে না। তাকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হইতে হলে সর্বোচ্চ লেভেলের স্যাটিসফ্যাকশন দিতে হবে। তাইলে সি আর ডি যেহেতু লোয়ার স্যাটিসফ্যাকশন রিপ্রেজেন্ট করা, তো সিআরডি যেহেতু যেটা বলতেছিলাম, সিআরডি যেহেতু লোয়ার ইনডিফারেন্স কার্ভকে রিপ্রেজেন্ট করতেছে, সেই কারণে সিআরডি সর্বোচ্চ লেভেলে স্যাটিসফ্যাকশন দিবে না। কিন্তু ই আমার হায়ার স্যাটিসফ্যাকশন গিভেন ইনডিফারেন্স কার্ভকে রিপ্রেজেন্ট করে। আইসি টু যেহেতু হায়ার স্যাটিসফ্যাকশন দিচ্ছে সেহেতু, এবং ই আইসি টু এর উপর অবস্থিত এবং ই সকল কন্ডিশন সমর্থন করে, সেই কারণে ই বিন্দু হইতে পারে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সিআরডি হইতে পারে না। সো এই হচ্ছে এই গ্রাফের সমগ্র ইনস অ্যান্ড আউটস। এর বাইরে এই গ্রাফ বোঝার মতো আর কিছুই নাই। এমনি আমরা গ্রাফ থেকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আইডেন্টিফাই করতে পারি।